নীল রঙের প্রচ্ছদ, সেখানে উনি কিসসা নিয়ে যখন বলছেন, মানে প্রসেস, ইরফান সারাদিন পড়ছেন, পারছেন না, হেরে যাচ্ছেন, আবার ইরফান উঠে দাঁড়াচ্ছেন, এবং কখনোই মানে, এবং আমার যেটা ইরফানের অবাক করে, ইরফান খানের, এবং আমি পরবর্তীতে যাদের কাজ আমার ভালো লেগেছে, যেটা আমার আমার মানে যেটা আমার তাড়িত করেছে, সেটা হচ্ছে তাদের হেরে যাওয়ার ক্ষমতা। ঋতু চক্রবর্তী, ইরফান খান, এরা পার্ট অফ নেচার হয়ে গেছে। দে আর সো বিগ, দে আর ইমার্সড হয়ে গেছে। পার্ট অফ নেচার ছাড়া এটা আমি মানে, প্রত্যেকটা বছরে যে যে পরিমাণ কাজ করে, সেইখানে অন্তত ৮০-৮৫% কাজে যে পরিমাণ সেন্স অফ ট্রুথ, সেন্স অফ বিলিভেবিলিটি এবং সেন্স অফ ডিসবিলিফটা তৈরি করতে পারে, সেটা একজন মানুষের পক্ষে খুব কঠিন করা, এবং যে প্রেশারের মধ্যে কাজ করতে হয় আমাদের, এটা মানে ডেনজিল ওয়াশিংটনের একটা হেভি কথা আছে, ৩টে ভাগে ভাঙছেন জীবনকে, অভিনেতার জীবনকে: লার্ন, আর্ন, রিটার্ন। ইন্টারেস্টিং। প্রথম ২০ বছর ইউ লার্ন, জীবনের প্রথম ২০ বছর, অভিনেতার অভিনয় জীবনের প্রথম 20 বছর ইউ লার্ন, নেক্সট 20 years ইউ আর্ন, মানে একদম সেটা মেটেরিয়ালিস্টিক সেন্সেই বলে, একদম পয়সা ইউ কামানো। আর্ন, দেন ইউ রিটার্ন। নমস্কার, আমি রণদীপ। কথা প্রসঙ্গের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা এই সিরিজটি নিয়মিত ফলো করেন তারা জানেন, এই সিরিজে আমরা বিভিন্ন ফিল্ডের বিভিন্ন গুণী, উৎসাহী, কৃতবিদ্য মানুষদের সঙ্গে আড্ডা মারি, গল্পের ছলে তাদের দর্শন, ক্রাফট এগুলো জানতে চাই। আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি ধীরে ধীরে পর্দা এবং মঞ্চের একজন পরিচিত মুখ হয়ে উঠছেন। তার অভিনয় আমরা দেখেছি বিভিন্ন সিনেমায়, তার অভিনয় আমরা দেখেছি সিরিজে, তাকে আমরা দেখেছি মঞ্চে। আজ আমরা কথা বলবো জিৎ সুন্দর দার সঙ্গে। জিৎ দা, স্বাগত। কেমন লাগছে? এত ভারী ভারী শব্দ শুনে খুবই ভয় লাগছে। কেন? এত ভারী শব্দের সাথে নিজেকে বসাতে খুবই চাপ লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি তো বসাচ্ছ না না না, আমি নিজেকে শুনতে তো হচ্ছে। আচ্ছা, তো তাহলে একটু হালকা হালকা আলোচনা দিয়ে শুরু করা যাক। হাওয়া দিয়েছে, হ্যাঁ, আমরা খুব চমৎকার একটা জায়গায় বসে আছি, অসম্ভব আজকে শব্দ সুন্দর লোকেশন। আবহাওয়া। তো এই ধরনের রোববার দুপুরে আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা একটা স্টেশনে এসেছি। তো একটু যদি আমরা পিছিয়ে যাই, হ্যাঁ, আমরা যদি 2025 থেকে বেশ কয়েকটা বছর যদি পিছিয়ে যাই, আমার আমার যেটা মনে হয় একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়ে শুরু করি। যে কোনো সৃজনশীল মানুষের বহিঃপ্রকাশের বীজ তার শৈশবে লুকিয়ে থাকে। আমি একটু তোমার ছোটবেলাটার কথা জানতে চাইবো, তোমার ছোটবেলাটা কেমন ছিল? অভিনয়ের বাসনাটা কি তখন থেকেই? অভিনয়ের বাসনা আমার এসেছে 2019 বা 2020 সালে। আমি একটা কাজ করি জি5 এর জন্য, কালী 2 বলে। হুম। সেখানে আমি সৌভাগ্যবশত অভিনয় করি চন্দন রায় সান্যালের সাথে। এবং তার আগে, শৈশবে যাওয়ার আগে, যে অভিনয়ের বাসনার জায়গা থেকে আমি 2012 সাল থেকে থিয়েটার করছি, এবং থিয়েটারে চেয়েছিলাম আমি থিয়েটার ডিরেক্টর হতে। হুম। অভিনেতা হব কখনোই আমার মনে হয়নি, মানে অভিনেতা হওয়ার যে লেন্স, সেই লেন্সও আমার তৈরি হুম। হয়নি, এবং আমার নিজের কাছেও নিজের অ্যাকসেপ্টেন্স ছিল না অভিনেতা হিসেবে। সেটা এখনো যে রয়েছে তা নয়, কিন্তু আগের তুলনায় একটু অ্যাকসেপ্টেন্স বেড়েছে, কিন্তু সেটাকে আমি পুরোপুরি, আই ডু নট অ্যাকসেপ্ট মাই সেলফ অ্যাজ অ্যান অ্যাক্টর। আচ্ছা। আমি এনথুজিয়াস্ট, আমি অনুরাগী, এইটুকুই। আহ, আর 2018 বা 2019 সালে আমি একটা থিয়েটার করতে যাই, চন্দ্রগুপ্ত বলে, কৌশিক চট্টোপাধ্যায়ের নির্দেশনায়। তপন থিয়েটারে হতো, নিভা আর্টস এর প্রযোজনায় হতো। হুম। এটা মিনার্ভা রেপার্টরিতে কৌশিক চট্টোপাধ্যায় করিয়েছিলেন। সেখানে অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করেছিলেন, সেখানে কৌশিক অধিকারী অভিনয় করেছিলেন, কৌশিক কর, লোকাদা, হুম। এনারা প্রত্যেকেই হুম। অভিনয় করেছিলেন। সোনাদি, অঙ্কিতা দি, মানে একদম মিনার্ভা রেপার্টরি প্রথম ব্যাচের বোধহয় দ্বিতীয় বা তৃতীয় প্রোডাকশন চন্দ্রগুপ্ত। হুম। সেটা রিভাইভড হয়,
এবং তখন আমি হচ্ছে অরুণ মুখোপাধ্যায়, আমার স্যার অরুণ মুখোপাধ্যায়কে আমি জিজ্ঞেস করি, স্যার এরকম আমি ঘুরে ঘুরে কিভাবে মানুষ, যাদের কাজ আমার দেখতে পছন্দ, যে নির্দেশকদের, তারা কিভাবে কাজ করেন সেটা দেখতে চাই। আচ্ছা, আপনি যদি একটু বলেন কোথায় কোথায় যাওয়া যেতে অবজারভার পারে। হিসেবে। হ্যাঁ, অবজার্ভার যে, এবং তাতে আমার সব রকম কাজ করতে কোনো তখন স্যার বলেন যে, তুমি যাও, চন্দ্রগুপ্ত করাচ্ছে কৌশিক, ওখানে গিয়ে তুমি বলো। এবং আমি সেদিন যাই, তখন যেটার উল্টো দিকে একটি স্কুল আছে, স্কুলটার নাম মনে নেই। সেখানে একটা অডিশন মতন হচ্ছিল, প্রচুর মানুষজন এসেছিলেন বিভিন্ন অঞ্চল থেকে পশ্চিমবঙ্গের। সেখানে গিয়ে আমি জানাই। তখন কুশিদা বলেন যে, না এরকম তো কাউকে নেওয়ার কথা আমি ভাবছি না, তবে তুমি আগে আগে অডিশনটা দাও। এবার আমি অডিশন, মানে আমার অভিনয়ের সাথে কোনো যোগ, হুম। আন্ডারস্ট্যান্ডিং চোখ কিছুই নেই। হওয়ার পর একদিন আমার কাছে ফোন আসে, ফোন এসে বলে যে, বিরোচক বলে একটা চরিত্র ছিল, সেই চরিত্রটি আমাকে করতে হবে। আমার না মাথায় আচ্ছা। বাজ ভেঙে পড়ার মতন অবস্থা। তার আগে আমি প্রচুর মানে প্রসিনিয়াম করেছি, স্ট্রিট করেছি, অফ প্রসিনিয়াম, মানে ইন্টিমেট স্পেসের ব্ল্যাক বক্সের কাজ, ইনস্টলেশন থিয়েটার, ক্যাফে থিয়েটার, ফোরাম থিয়েটার বিবিধ করেছি, কিন্তু কখনোই আমি অভিনয় করব বলে এগুলো করা না। এগুলো আমি প্রত্যেকটা শিখছি, প্রত্যেকটা নতুন নতুন। লার্নিং এক্সপিরিয়েন্স হ্যাঁ, হিসেবেই। এবং আচ্ছা। তখন আমি নিয়মিত স্তরে লাইটের টেকনিশিয়ান হিসেবে, সেটের টেকনিশিয়ান হিসেবে, সাউন্ড টেকনিশিয়ান হিসেবে কাজ করছি। ওই প্রথম আমাকে কেউ বলেন যে আমার দ্বারা অভিনয় করা সম্ভব, মানে কোনো একজনের মনে হলো এই প্রথম যে কোথাও গিয়ে আমার ভেতরে একটা অভিনেতার লেন্স রয়েছে। রয়েছে। এবং সেটা আমি মানে এবং শুনে ফুৎকারেই উড়িয়ে দিয়েছিলাম, একেবারে বিশ্বাস করিনি। এবং সেটা অনেক পরবর্তী ক্ষেত্রে আমি বুঝতে পারি যে কিভাবে কৌশিকদা সেই লেন্সটাকে কনস্ট্যান্টলি নার্চার করেছেন, সেটা আমার মানে অজানাই ছিল। আমি বুঝতে পারি যে আমাকে কনসিয়াস না করে দিয়ে। হুম। এবং আমি মানে কৌশিক চট্টোপাধ্যায়ের কাছে অসম্ভব কৃতজ্ঞ যে কৌশিক চট্টোপাধ্যায়ের উম সান্নিধ্যে যদি আমি না আসতাম, আমি কোনোদিনই হয়তো মানে অভিনেতা হতামই না, আচ্ছা। বা হলেও আরো হয়তো 5-6 বছর পরে হতাম বা কিছু। তখন যে চেতনাটা তৈরি হয়েছিল সেটা হ্যাঁ, হতো না। মানে কেউ ওই চেতনাও বলছেন, ওই কনফিডেন্স, এবং কনফিডেন্সের দরুন যেটা হয়েছিল, আমি পুরোপুরি একটা ফ্রি ফল করে দিয়েছিলাম। হুম। মানে ফ্রি ফল, বিরোচক নাটকটিতে চন্দ্রগুপ্ত নাটকটিতে বিরোচকের চরিত্রে অভিনয় করতেন প্রসেনজিৎ বর্ধন। হুম। এবং আমার মনে হচ্ছে চন্দ্রগুপ্ত দেখে আমরা 3-4 বন্ধু চন্দ্রগুপ্ত দেখে সারা রাত মানে হেঁটে হেঁটে মিনার্ভা থিয়েটার থেকে হাঁটছি, যে এটা কি দেখে ফেললাম। আমি 2-3 বার দেখেছিলাম চন্দ্রগুপ্ত। আমি উন্মাদ প্রায় অবস্থা। সেখানে প্রসেনজিৎ বর্ধনের চরিত্র আমাকে করতে বলা হচ্ছে, আমার না আছে কোনো ব্যাকগ্রাউন্ড, না আছে আন্ডারস্ট্যান্ডিং, না কি। তারপরে এমন কনফিডেন্স কৌশিকদা দিলেন, এবং সেই কনফিডেন্সটা কখনো দিচ্ছেন, কখনো নিয়ে নিচ্ছেন করে, তারপরে আমরা ডিভাইস করলাম যে এই চরিত্রটা কোনো ডায়লগ বলবে না। আচ্ছা। মানে নাটকটা প্রচুর ডায়লগ, কিন্তু সে ডায়লগ বলবে না। তার ক্যারেক্টারিস্টিক্স তৈরি, এবং অনেক পরে গিয়ে বুঝেছি। এবং এটা আরো ভালো ভালো করে বুঝলাম গুলি বলে একটা নাটকে কৌশিকদার হুম। নির্দেশনায়। সেখানে একজনের পরিবর্তে উজান অসম্ভব সুন্দর পাঠ করতো, উজান গুলিতে, বাপরে বাপ। উজান কোনো এক কারণে, বোধহয় কোনো একটা শো ছিল, কিছু একটা কারণে ওই একটা শো করতে পারে, রিপ্লেসমেন্টে আমি করতে যাই। সেই দিন আমি আরো মানে ওই প্রসেসটা 5-6 মাস 7 মাস পরে আমি ধরতে পারি কৌশিকদা, আচ্ছা কৌশিকদা কেন এরকম বলেছেন, কি বলছেন। আর শৈশবে আমি বড় হয়েছি কলোনি অঞ্চলে। আমার দূর দূরান্ত অব্দি পারফরমেন্সের সাথে কোনো যোগ ছিল না। আচ্ছা। আমার মা গান গাইতেন, আমার বাবা একাডেমিক্স এর লোক, মা মানে পড়াশোনা করেছেন, কিন্তু গৃহবধূই ছিলেন। বাড়িতে বাবা যেহেতু মানে হার্ডকোর একাডেমিক্স এর লোক, প্রচুর বইপত্র বইপত্র পড়া টরা, এছাড়া আর কোনো পারফরমেন্স এর সাথে কোনো যোগ ছিল না। এবং যেটা আমার, এবং কলোনি অঞ্চলের যেটা সুবিধে ছিল আমাদের, আমাদের একটা হই হই ছিল। হুম। মানে ফুটবল খেলা থেকে ক্যারাম খেলা, হাডুডু খেলা, পড়তে বসা, দোল খেলা, দোলের তারপর দোল খেলার পর স্নান করে খিচুড়ি খেতে বসা, সরস্বতী পুজো,
একটা সর্বক্ষণের হই হই ছিল, এবং যেটা পরবর্তী ক্ষেত্রে কালে গিয়ে আমার মনে হয়েছে যে ওই হই হইটার কারণে যে একটা কনসাস আর সাবকনসাস এটার সেটআপের মধ্যেই তো চলে অভিনয়। ওই কনসাসনেসটা মানুষের মধ্যে দাঁড়ালে, যে কনস্ট্যান্ট একটা কনসাসনেস, সেইটা খানিকটা ইজড অফ হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই যৌথতার মধ্যে থেকে। একদমই। এবং আচ্ছা আমি ছোটবেলায় ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, মানে ক্রিকেটটা খেলেছি, মানে আমি ক্রিকেট সেকেন্ড ডিভিশন অব্দি খেলেছি, আচ্ছা। সিসিডিতে খেলতাম। আহ ফুটবলটা পরবর্তীকালে, ফুটবলটা আমি কখনো প্রথাগতভাবে খেলিনি, কিন্তু ফুটবলটা আমি অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ি। মানে যদি আমাকে বলতো যে শৈশবের বীজ বা এরকম কিছু, আচ্ছা, ইন্টারেস্টিং। মানে ওই এটা হঠাৎ হয়ে গেছে হঠাৎ হঠাৎ করে। হঠাৎ মানে আমি এখনো হয়তো, মানে হয়তো না, আমি এখনো নিজেকে অভিনেতা বলতে কোনটাই বোধ করি। হুম। কোনো না একদিন যদি হওয়া যায় ভালোই হয়। এই যে যৌথতার কথা বললে, এটা দুর্বারদাকে এই প্রশ্নটা করেছিলাম যে সিনেমা সিরিজ তো বটেই, বা সিনেমাও বটেই, নাটক আরো বেশি করে এই যৌথতার একটা উদযাপন করার মঞ্চ, যে 30 দিন ধরে একদল মানুষ একটাই জায়গায় জড়ো হচ্ছেন, একটা চোখের সামনে একটা কাজ তৈরি হচ্ছে, তার মহড়া চলছে। তুমি ছোটবেলায় যে যৌথতার মধ্যে কাটিয়েছো, যে দীর্ঘ সময় কাটিয়েছো, সেটা কি তোমার এই নাটকের রিহার্সাল বলো, বা একটা একটা দলগত যে কি বলবো শিল্প মাধ্যম, যেটা দলগত ভাবে করতে হয় দল বেঁধে, সেইটার বোঝাপড়া একটু সুবিধে করেছিল? বিষয়টা হচ্ছে, আমি খুবই ইম্পালসিভ একটা মানুষ, হুম যেটাকে আমি এখন চেষ্টা করছি ইনটিউশনের দিকে যদি নিয়ে যাওয়া হুম যায়। হুম সেদিকে মানে এক পাও এগোতে পারিনি এখনো, বিগত 2-3 বছর ধরে ভাবনাই চলছে। হুম। তো ইম- আচ্ছা, তুমি কি বরাবরই এরকম ডিসক্লেমার দিয়ে কথা বলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবার এই ইম্পালসের যে কারণে যেটা হয়েছে, আমি আগে ঝাপটা দিয়ে দিই, আচ্ছা। তারপরে ভাবি। মানে আমি যখন আহ যে সংগঠনে আমি কাজ করতাম, ফোর্থ বেল থিয়েটার্স, হুম যখন আমি যাই, তাদের একটা নাটক দেখেছিলাম আমি, 15 মিনিটস টু ফেম, একটা মিউজিক্যাল। এবং আমি একটা হাফ দেখেছিলাম, কারণ সেই দিন চারু মজুমদারের জন্মদিন ছিল, একটা ছিল, আলোচনা সভা ছিল, সেই আলোচনা সভাতেও আমি যাব। আচ্ছা কিন্তু তার আগে আমার এক পরিচিত এই দলটায় কাজ করতেন, সে বললো তুই আয়, তুই দেখ। তখন আমি সবে সবে ক্লাস 10 সবে দিয়েছি, বা একটা বা দুটো পরীক্ষা বাকি, এরকম কিছু একটা বিষয় ছিল মনে পড়, মানে কিন্তু ক্লাস 10 বিষয়টা, 11-এ উঠিনি। ওই হাফ টাইম দেখে বেরিয়ে, কিন্তু এই হাফ টাইমের একটা মাদকতা আমার মধ্যে রয়ে যায়। আমি কিছুদিন পরে কোদবেলে যাই, গিয়ে ওই সময় যেটা আমার কাজ ছিল কোদবেলে, সেটা হচ্ছে প্রত্যেকের জন্য চা আনা, সিগারেট, বিড়ি, এই জিনিসপত্র আনা, খাবার আনা, খাবার বেড়ে দেওয়া, আচ্ছা এ এটা খাবে, সে সেটা খাবে, একটা হেড কাউন্ট করে নেওয়া, সেই অনুযায়ী পুরো। এবং এইটা আমি 1 বছর 10 মাস 12 মাস ধরে করেছি। এবং এবং সেইখানে আমার উদ্দেশ্য কিছুই ছিল না, কিন্তু যে যাব, এই যে খাবার দিচ্ছি, খাবার দিতে দিতে একদিন আমি উম বাংলার গ্যারিককে খাবার দিয়ে ফেলবো, আচ্ছা ওই খাবার দিতে দিতে একদিন আমি দেবশঙ্কর হালদারকে খাবার দিয়ে ফেলবো, এরকম কিছু বিষয় ছিল না। আমি, মনে ছিল ওই নাটকটায় অভিনয় করতেন যারা, আমি ম্যাজিক পুরো দেখতাম, পুরোপুরি একটা ম্যাজিক হতো। এবং সেই এই ম্যাজিকটা আমি, আচ্ছা এই কি রে বাবা, মানুষ এমন অদ্ভুত, ওই যে ম্যাজিকের একটা মাদকতা তৈরি হতো। মানে ওটা একটা গল্প বলতো, আমাদের একটা নাটক হয়েছিল দেবলীনা ত্রিপাঠী, দেবলীনা দি আমার শিক্ষিকা, এবং আমার আমার বোধ, যে বোধ, যেই কয়েকজন মানুষের জন্য তৈরি হয়েছে তাদের অন্যতম। দেবলীনা দির একটা নাটক ছিল, সেইখানে এরা বলছে যে একদিন আমি খুব মনমরা হয়ে বসে আছি, আমার একজ্যাক্ট মনে নেই, নাটকটার নামটাও মনে পড়ছে না এখন। আহ খুব সম্ভবত নাটক 2.0 বা এরকম কিছু একটা নাম ছিল নাটকটার। সেখানে একজন চরিত্র বলছে যে আমি একদিন মনমরা হয়ে বসে আছি, দরজা জানলা বন্ধ,
চারিপাশে পুজো হচ্ছে, ব্যান্ড পার্টি বাজছে, হেন তেন প্রচুর কিছু হচ্ছে। হঠাৎ করে আমার বাড়ির চারিপাশে কিছু হচ্ছে না, হঠাৎ করে ব্যান্ড, ধামসা, মাদল, বাজি ফাটছে, আমি জানলা খুলে দেখলাম থিয়েটার আমায় ডাকতে এসছে। এরকম একটা কিছু হয়েছে। অপূর্ব। এই থিয়েটার আমায় ডাকতে এসেছিল। এবার এখন এসে মানে তখনও ওই রোম্যান্টিসিজম, সবে সবে মানে আংরি জেনারেশন পড়ছি, শক্তি পড়ছি, আমি তো সেই এখনো হয়তো ওই ম্যাজিকটা হয়। মানে এখন হয়তো একটা পারফরমেন্স দেখলে, আলিগড় দেখলে মনে হয় এ বাবা, ভানিয়াতে অ্যান্ড্রু স্কটকে দেখলে মনে হয়, বাকিটা ব্যক্তিগত ঋত্বিক চক্রবর্তীর ওই যে বন্ধু আমায় পাগল, ওই যে হম। গানটায় ঋত্বিক, ওই 1.5-2.5 মিনিটের গানটায় ঋত্বিক, বাঁশবনে নাচের যে ওই জায়গাটা, ওই দৃশ্যটা দেখলে মনে হয় আমায় ডাকতে এসছে। বা ওই ডাকটা এখনো শুনতে পাও। অদ্ভুত অদ্ভুত মানে অমিত সাহাকে দেখলে মনে হয় যে তুমি বললে বলে আমার একটা চমৎকার অ্যানালজি মনে পড়লো। ম্যাজিক যেহেতু, সে তো কেবল বিশ্বাসীদের কাছেই ধরা দেয়। ওটাই হগওয়ার্টসের চিঠির মতো, যে ম্যাজিকটা বিশ্বাস করে তার কাছেই আসে, মাগলরা পাবে না। আমার এখানে কন্ট্রাডিকশনটা হচ্ছে, আমি সেই দিন একটা ওই ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে একজন ভদ্রলোক বলছে যে আইদার তুমি বিশ্বাস করবে কোনো কিছুতে, আর তুমি অবিশ্বাসী হবে। মানে যদি তুমি বিশ্বাস করো তাহলে সেটা এক্সিস্ট করে না। আমার হয়তো একটু দ্বিমত থাকে। হ্যাঁ, এবং নইলে তো মানুষের মত ওই কন্ট্রাডিকশনের জায়গায় বলছে, এই হ্যাঁ। কন্ট্রাডিকশনের জায়গা রয়েছে বলেই হয়তো মানে আবারও ফিরতে হয় ইরফান খান। ইরফান খান হুম, কন্ট্রাডিকশন, অভিনয় কনস্ট্যান্ট কন্ট্রাডিক্ট করছে, হুম। মানে রিদম ভাঙছেন, রিদম ভাঙছেন, রিদম ভাঙছেন। মানে এই যে আমরা কথা বলছি, রিদম ভাঙছেন, রিদম ভাঙছেন, এই যে আমরা কথা বলছি, এইটাই যখন ক্যামেরা চলে যায় বা একটা অডিয়েন্স বা হাজার অডিয়েন্স হয়ে যায়, তখন না, তখন অ্যাসেন্ডিং হয় বা ডিসেন্ডিং হয়, বা জোর করে আমি এই তৈরি করবো হয়। এবার এইটা কি কন্ট্রাডিকশন? তো একটা উপর নিচে কন্ট্রাডিকশন খুঁজে বেড়া। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে, ম্যাজিক ইজ কন্ট্রাডিক্টিং। ঠিক, মানে যত কন্ট্রাডিক্ট করবো সেই কন্ট্রাডিকশনে ম্যাজিক। কবির সুমন সব থেকে বড়। মানে ম্যাজিক তো ঘটে মোস্ট আনএক্সপেক্টেড একদম মোমেন্টে। একদম, মানে কবির সুমনের মধ্যে কন্ট্রাডিক্টরি মানুষ কি আছে আর? যে কবির সুমন এমন 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 সব, মানে 90s এর বাঙালি, 80-র বাঙালি, 2000-এর শুরুর দিকের বাঙালি কবির সুমন ছাড়া কিছু নয়। সেই কবির সুমনকে এখন মানে, 25-এর বাচ্চারা সেইভাবে চিনবে না। এবং যারা যেটা চিনবে, সেই চেনাটা মানে আমি সেভাবে চিনতে চাইছি, কারণ আমি অস্বীকার করতে চাইছি কবির সুমনের, যে কবির সুমন বলছে একটা থালায় 4টে রুটি, একটু আচার একটু ডাল, আজকে যুদ্ধ। লাগবে বুঝি, আমরা যুদ্ধ যদি আজকে লাগবে বুঝি, যুদ্ধ লাগবে কিংবা কাল। হুম। সেই ভদ্রলোক এটা কি করে বলছেন? মানে তার রাজনৈতিক অবস্থান, তার শব্দ চয়ন, আরেকজন যিনি আরেক রকমের শিল্প চর্চায় রয়েছেন, তার চর্চার সাথে আমার চর্চার মিল নাই হতে পারে, কিন্তু তাকে আক্রমণও হয়তো আমি করে উঠতে পারি, কিন্তু আক্রমণের যে বয়ান। সে যে চয়ন উনি করছেন, আমি অকল্পনীয়। মানে আমাদের এখানে যে ক্রিটিসিজম তো উঠে গিয়েছে আমাদের সময়ের থেকে, যে কারণে আমরা মানে মধ্যবিত্ততার একটা অতল গহ্বরে বসে রয়েছি, আরো তলিয়ে ঢুকে যাচ্ছে। যাচ্ছি। এবং সেইখানে দাঁড়িয়ে এই যে যারা পথপ্রদর্শক হতে পারতেন, তারা এমন শব্দ বেছে নিচ্ছেন, এমন বয়ান বেছে নিচ্ছেন, যেটাই সমালোচনা আর নেই, যেখান থেকে মানে যেখানে আলোচনা আর নেই, এখানে শুধু আক্রমণ আছে, প্রতি আক্রমণ রয়েছে, প্রতিশোধ রয়েছে, প্রতিশোধ স্পৃহা রয়েছে, হিংসা রয়েছে। এবং এই হিংসা থেকে আর কি হবে? কিছুই হবে না। আহ, তুমি একটা শব্দ বললে কন্ট্রাডিকশন, এবং আরেকটা শব্দ বললে সমালোচনা। এই দুয়ের মধ্যেও তো একটা দ্বন্দ্ব রয়েছে, এবং সেটা ইতিবাচক দ্বন্দ্ব। ধরো তুমি একটা কাজ করেছো, একটা কবিতা লিখেছো বা একটা গান বেঁধেছো, আমি শুনলাম বা পড়লাম, পড়ে আমার ভালো লাগলো না। অর্থাৎ এখানে একটা
আমি যদি বলছি যদি ভালো লাগতো তাহলে তোমার ভাবনাটার আমি একটা সম্প্রসারণ বলতে হুম। পারতাম, বা আমি তোমার ভাবনাটার একটা বিস্তার, বা যেটা আমার কাছে অন্যভাবে ধরা দিয়েছে প্রিজমের মতো, সেটা বলতে পারতাম। ভালো না লাগলে পরে একটা সংঘাত হলো, এবং সেই সংঘাতটা কিছু ক্ষেত্রে একটা ইতিবাচক বিষয়ের জন্ম নিচ্ছে। যেমন আমার চিদানন্দ দাশগুপ্তর মতো, আমি যেহেতু ফিল্ম নিয়ে আমার একটু বেশি ভাবনা চিন্তা, আমি তাই চিদানন্দ হুম। দাশগুপ্তর কথা বলছি। আমরা এইরকম একজন সমালোচককে পেয়েছি, আরো অনেককে পেয়েছি। তুমি যেহেতু নাটক থেকে তোমার বাকি মাধ্যমে আসা, নাটকের ক্ষেত্রে তো এই সমালোচনা আরোই নেই এখন, আমার সেটা মনে হয়। তো আমাদের কোথাও গিয়ে ভালো কাজ কমে আসছে বলে যে একটা ধারণা তৈরি হয়, তার পেছনে কি এরকম একটা ফ্যাক্টর অনুঘটক হিসেবে কাজ করে যে আমাদের এখানে আর ভালো সমালোচনাও হয় না, অবশ্যই। মানে এই কন্ট্রাডিকশনটা আর হয় না? আমি বলছি মানে এটা আমার মানে দৃঢ় বিশ্বাস যে কন্ট্রাডিকশন না থাকলে কোনো সৃষ্টি তৈরি হওয়া সম্ভব নয়, যেই সৃষ্টি অন্তত একটা সময়কে পেরিয়ে আরেকটা সময় পৌঁছানোর দাবিরা জানাতে পারে। হুম, কালোত্তীর্ণ হতে পারে। আমি কালোত্তীর্ণ মানে ওই শব্দটা ইচ্ছা করেই গেলাম না, বলছে ধরে নিচ্ছি আজকে পেরিয়ে কাল অব্দি থাকবে অন্তত রেলেভেন্স। আচ্ছা, আমি এতটাই কম স্প্যানে আসছি কারণ আমাদের পৃথিবী কম স্প্যানের মধ্যেই রয়েছে। কন্ট্রাডিকশন ছাড়া সেটা অ্যাচিভ করা যায় না বলেই আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা ভাঙতেও আমি রাজি যদি আমি সেই রকম পথ পাই, সেরকম আমাকে কেউ যদি এটার বিরুদ্ধে যদি একটা সলিড একদম একদম কন্ট্রাডিকশন আমার আছে, কোনো কোনো অসুবিধা নেই, কারণ কন্ট্রাডিকশন ছাড়া দুনিয়া এগোয় না। মানে দ্বন্দ্বমূলক, পুরোটাই দ্বন্দ্বমূলক। তো এইটাই। একটু প্রসঙ্গান্তরে যাই, হুম। তোমার অভিনয় শৈলী নিয়ে একটু কথা বলি। তুমি ধরো তোমার কাছে একজন একটা স্ক্রিপ্ট নিয়ে এলেন, সেখানে তোমার কথা ভেবে তিনি একটা চরিত্র লিখেছেন। সেই চরিত্রটার সঙ্গে তোমার বাস্তবের জীবনের কিছু মিল থাকতেও পারে, আবার অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। যেমন ওই উৎসবদার ছবিটা দেখার পর তোমার সঙ্গে আমার অনেকটা কথা হয়েছিল, সেখানে তুমি অন্ধ মানুষের চরিত্র অভিনয় করেছিলে। একটা চরিত্র পেয়ে তুমি কি কি করো, মানে সেই চরিত্রটার সঙ্গে তুমি কিভাবে শুরুটা করো, আর কি পথটা হাঁটা চলা কিভাবে শুরু করো? আহ, আমি প্রাথমিকভাবে এ, অনেকবার পড়বার চেষ্টা করি স্ক্রিপ্টটাকে, এবং সেটা কিন্তু যেমন আমি খুব একটা চরিত্রায়নের প্রতি মানে আমার দায় রয়েছে, দাবি রয়েছে, এরকম কোনো জায়গা নেই। আমি চরিত্রায়ন করতেই হবে, ও আগের কাজটা এরকম হয়েছে, এই কাজটা এরকম আমি আমি বিশ্বাস করি না, আমি পারিও না। মানে আমি বিশ্বাস করার চেষ্টা করেও দেখেছি যে আমার সেই অ্যাপটিটিউড আমার মধ্যে নেই, সেই কেপেবিলিটি আমার নেই। তো যেই তাস আমার কাছে নেই, সেই তাসের খেলা খেলে লাভ নেই, হুম, কারণ লাভ ধরা পড়বেই। হুম, তো আমি যেটা করি, আমি অনেকবার পড়বার চেষ্টা করি টেক্সটটাকে, এবং টেক্সটটাকে পড়ে যে কোথায় কোথায় ছেলেটির এই চরিত্রটি রয়েছে, ছেলেটি না, যে কোনো জেন্ডার নির্বিশেষে, এর জেন্ডার ওরিয়েন্টেশন নির্বিশেষে সে কোথায় কোথায় রয়েছে এবং কোথায় কোথায় নেই, কেন নেই, কেন আছে, এগুলো নিয়ে মানে আমার প্রসেস বলতে আমি ওই এরকম ভাবে স্ক্যান করব, এই লাইনটাকে এইভাবে বলবো, আচ্ছা এখানে কমাটা আছে, ওখানে একটু তাড়াতাড়ি বলে এটা একটু আস্তে বলবো, এখানে একটু ভয়েসটা বাড়াবো, এখানে একটু এরকম আমার পক্ষে আমি এইটা তুমি করো না আর কি? পড়ি না, না আমি পারি না। আচ্ছা। করি না তো অনেক পরের বিষয়, আমি পারলাম, চারটে অপশন আছে এইটা করলাম, ওরকম আমি পারি না। তো আমার কাছে ওই যে অনবরত পড়া, অনবরত পড়া, অনবরত পড়া, এবং সর্বক্ষণ মানে আমি যখন দাঁত মাজছি, হাঁটছি, বন্ধুদের সাথে আড্ডা মারছি, সব সময় ওই কি পড়ছি সেটা নিয়ে ভাবা, এইটা ছাড়া খুব একটা আর আলাদা কোনো প্রসেস আমার নেই। এবার এই যে কনস্ট্যান্টলি ভাবতে থাকছি, এবার আমার যে ফাইন্ডিংটা এখন অব্দি মনে হয়েছে, যে কনস্ট্যান্টলি আমি ভাবছি, কনস্ট্যান্টলি আমি পড়ছি, কনস্ট্যান্টলি করতে 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 বাই ডিফল্ট আমার শরীর রেসপন্ড করে তাতে, আচ্ছা। আমার ব্রেন রেসপন্ড করে, আমার চোখ, হাত পা, কারণ আমি কনস্ট্যান্টলি
একটা জিনিসটা কনস্ট্যান্টলি ভাবতে থাকছি তো, হুম সর্বক্ষণ সে আমাকে জারিত করছে, তাড়িত করছে। হুম এবং এই স্পেসটা ক্রিয়েট করা, যেখানে আমি সত্যি সর্বক্ষণ এটা নিয়ে ভাবতে চাইছি, সর্বক্ষণ ভাবা সম্ভব নয়, চাওয়াটা গুরুত্বপূর্ণ। হুম তারপরে ফ্লোরে গিয়ে পুরোটা ছেড়ে দেওয়া, নিজেকে যতটা কম্পোজড রাখা যায়, কাম রাখা যায়। পরিচালকের উপরে অনেকটা। মানে আমি, মানে আমার ক্ষেত্রে প্রসেসটা বলাটা না খুব, মানে খুবই মানে কঠিন, কারণ আমার কাছে যে খুব মানে একটা স্ট্রাকচার্ড ভার্সন রয়েছে, আমি বের করে উঠতে পেরেছি সেরকম নয়। তবে আমি যে একটা জিনিস বুঝেছি, যে পারফরমেন্সের যে দিকগুলো হয়, মানে যদি আমি পারফর্ম করি, আমার আদতে তিনজন পারফর্মার রয়েছে। আচ্ছা। জিৎ সুন্দর রয়েছে, অ্যাক্টর রয়েছে, ক্যারেক্টার রয়েছে। হুম এবার এই তিনজনকেই প্রাধান্য দিতে হবে। মানে একজন চলে গেল বা দুজন মুছে গেল, কোনো একটা এক্সিস্টেন্সকে আমি বেশি প্রাধান্য দেব, অন্য দুজনকে দেব না, ব্যালেন্সটা ঘেটে যায়। এইটা আমি পারি না। এবং আমার মনেই হয়েছে যে এটা ওই প্রত্যেকটা আমার ওই অ্যাকসেপ্টেন্সের সেট আপ। জিৎ সুন্দর মানুষ, জিৎ সুন্দর যদি অ্যাক্টর জিৎ সুন্দরকে অ্যাকসেপ্ট না করে, অ্যাক্টর জিৎ সুন্দর ক্যারেক্টার যে তাকে কি করে অ্যাকসেপ্ট করবে? ভাইস ভার্সা, ক্যারেক্টার যদি, মানে ধরো আমি বলছি আমার ফ্রোজেন শোল্ডার হলো, সেদিন শুটিং দিয়ে আমার চরিত্রেরও ফ্রোজেন শোল্ডার হবে। এটা আমি এইভাবে কাজ করি বা করতে আমি, মানে আমি খানিক ইজি ফিল হয়। হুম এটাও পারি আমি বলছি না, এটা আমার ইজি। আমি কখনোই আমার আমার যে শরীর, আমার যে মন, তাকে ছাপিয়ে কিছু করবার চেষ্টা করিনি। আচ্ছা। এটা কি কোথাও গিয়ে পরে তোমার মনে হয়েছে যে একটু অন্তরায় হয়ে দাঁড়াতে পারে? আমি তো বলছি ওপেন টু, মানে কনভারসেশনস। যেদিন আমার মনে হবে যে আচ্ছা এটা তো অনেক, আমার মনে হচ্ছে এটা আমার যে লিমিটেশন, সেই লিমিটেশনস এর মধ্যে দিয়ে এটা এক্সপ্লোর করতে পারবো আমি, এবং আমার হরাইজনকে বড় করতে পারবে, এবং কোথাও গিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে আরো ক্ল্যারিটির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, আমি সেদিকে যাবো এক্সপ্লোর করতে। এখনো অব্দি আমার ফাইন্ডিং রিগার্ডিং দিস ইজ, তিনটে সেট রয়েছে, তিনটে সেটকেই তোমার প্রাধান্য দিতে হবে, মানে আমি নিজেকে এটাই বলি। এবং ওই স্ক্যানশন করে খুব স্কিলড ওয়েতে, মানে হ্যাঁ, একটা পয়েন্টে গিয়ে তো আমাকে করতেই হবে, ব্লকিং যখন হয়ে গেল, হুম এখানে দাঁড়াতে হবে, এখানে হাঁটতে হবে, এখানে ঘুরতে হবে, এই লাইনগুলো বলতে হবে, এই অ্যাকশন প্রপটাকে ব্যবহার করতে হবে। সেইটার আগের যে প্রসেসটা, ফ্লোরে যাওয়ার আগের প্রসেসটা, আমার এটাই বারংবার বারংবার পড়া আর এটাকে নিয়ে ভাবা, মানে খুব। এবং মানে ওই যেটা বললাম যে আমার কাছে চারিত্রিক বৈশিষ্ট্য, মানে মানে এর ক্যারেক্টারাইজেশন করতে হবে, এর হুম থেকে যদি ক্যারেক্টারাইজেশন করতে হয়, সেটা স্ক্রিপ্ট আমাকে বাই ডিফল্ট বলে দেবে। মানে স্ক্রিপ্টের মধ্যেই সেটা থাকবে, থাকতেই হবে। ইঙ্গিতটা থাকবে। মানে আমার ক্ষেত্রে থাকতেই হবে, আমি সুপার ইম্পোজ করি না, আমি পারি না, আমার Fair. সেই ক্ষমতাটা নেই। এটা দারুণ বলবে। এটা খুব ইন্টারেস্টিং, কারণ মানে আমরা, এটা তো ঠিক যে একটা চরিত্রে ওইরকম ভাবে বিমূর্ত করে তো হয় না যে তুমি আকাশ থেকে তো একটা চরিত্রকে নিয়ে আসতে পারবে না, তোমাকে স্ক্রিপ্টে আভাস দিতেই হবে যে এই লোকটা হুম। নিচু গলায় কথা বলে, এবার কেন কথা বলে হ্যাঁ, মানে সেটা। আমি বলছি যে ভানিয়া হুম অ্যান্ড্রু স্কট অভিনয় করছেন, আমি সেদিনও আমি ভানিয়া যখন দেখছি, প্রত্যেক 15 মিনিট আমি পজ করতে হচ্ছে, আমি ভাবছি এটা কি হচ্ছে। 8টা না 9টা চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু স্কট। এবং তার কিছুদিন আগে ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছেন যে আই ডু নট বিলিভ ইন ক্যারেক্টারাইজেশন, জাস্ট বি ইয়োর সেলফ and submit to the script. হুম And if the script wants something, it will come out because it is in the script. It has to be in the script. Otherwise, it is not possible. মানে আমি তো গ্রেটার দ্যান দ্য মিডিয়াম হতে পারি, ঠিক। এবং আমি তো কোলাবোরেটর। ইফ আই এম নট কোলাবোরেটিং উইথ দ্য স্ক্রিপ্ট, তাহলে আমি একাই পাঠ করছি, ঠিক। যেটা মানে সম্ভব নয় বলেই আমার এবং জমবেও না ব্যাপারটা। জমতেও পারে, আমি জানি না, আচ্ছা। জমতেও পারে।
মানে এটা হবে না, এই নাতে আমি খুব একটা বিশ্বাসী নই। এটা তোমার কথা শুনে স্পষ্ট যে জলে নেমে দেখি হুম। তারপর কি হবে আর কি। আহ, মাঠে নামি আমি, মানে আমি যে কারণে আমি অবাক হয়ে যাই ইরফান খান। আমি বলছি ধরো, উম তোমাকে খানিকক্ষণ আগে কথা বলছিলাম যে ইয়েতে হায়দারের ইরফান খান, সাত খুন মাফের ইরফান খান ভয়ানকতম আলাদা, হুম। কিন্তু মানুষটা তাকাচ্ছে আলাদা, মানুষটা কথা বলছে আলাদা, গলা আলাদা, দেখতে আলাদা নয় তো। না। যদি আমরা দেখি উনি যেই পজ নিয়ে কথা বলছেন, সিমিলারিটিস আছে, দুজনের পেলবতার মধ্যে সিমিলারিটিস আছে, দুজনের যে আক্রোশ, আক্রোশের একটা সেট আপ প্যাটার্ন সিমিলার, রয়েছে। এই যে শব্দ চয়ন, শব্দ চয়নের যে মাধুর্যের সিমিলারিটি রয়েছে, আমরা গ্রেটার ফিলোসফির কথাও বলছি, হুম। তা আলাদা তো। আমার তো কখনো মনে হচ্ছে না যে যদি একই হয়, আমি বলছি ইরফান খান প্রত্যেক ছবিতে একটাই চরিত্র করছেন, কিন্তু আমার কখনো মনে হচ্ছে না এই চরিত্রটা এইটাই এই লোকটার মতো নয়, এটা তো মনে ঠিক। হচ্ছে না। এবার একটা মজার ব্যাপার, মানে একটা লোক পর পর বছরে পান সিং তোমার লাঞ্চ বক্স এবং হ্যাদার করছেন। হুম। তাহলে ইয়ে তো রয়েছে লাইফ অফ পাই, বা আহ, ইয়ে তো তোমার অ্যামেজিং স্পাইডারম্যান তো করছেন। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা ডিস্টিংটিভলি ইরফান খানকে মনে রাখছি, কিন্তু চরিত্রগুলো প্রত্যেকটা আলাদা। একটা খুব ভালো, কিসসা, কিসসা। আহ কিসসা, মানে একটা বই আছে, এই বইটা সবার, মানে আমার অসম্ভব অসম্ভব কাজ করেছিল, আমি মাঝে মধ্যে বইটা ফিরে ফিরে দেখি। অনুপ সিং যে কিসসার হুম ডিরেক্টর হুম। এবং সং অফ দ্য স্করপিয়ন্স, উনিও ডিরেক্ট ওটার করেছেন, ডিরেক্টর, হ্যাঁ। উনি একটা বই লিখেছিলেন ইরফানকে নিয়ে। সেটা হচ্ছে ইরফান টকিং উইথ দ্য উইন্ড বা ব্লোয়িং উইথ দ্য উইন্ড, এরকম কিছু একটা, মানে নীল কভার ইরফানের একটা ছবি রয়েছে, হুম। ইরফান এরকম করে তাকিয়ে রয়েছে, এখান দিয়ে যদি দেখি এরকম একটা প্রচ্ছদটা দেখেছি মনে হচ্ছে। নীল রঙের হুম প্রচ্ছদ। হুম। সেখানে উনি কিসসা নিয়ে যখন বলছেন, মানে প্রসেস, ইরফান সারাদিন পড়ছেন, পারছেন না, হেরে যাচ্ছেন, আবার ইরফান উঠে দাঁড়াচ্ছেন, এবং কখনোই, মানে এবং আমার যেটা ইরফানের অবাক করে, ইরফান খানের এবং আমি পরবর্তী ক্ষেত্রে যাদের কাজ আমার ভালো লেগেছে, যেটা আমার আমার মানে যেটা আমায় তাড়িত করেছে, সেটা হচ্ছে তাদের হেরে যাওয়ার ক্ষমতা। হুম। কিন্তু দারুণ বললি। হেরে যাওয়ার ক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ অভিনেতার কাছে। গৌতম হালদার, আমার শিক্ষক গৌতম হালদার বলেছিলেন যে তোমায় হারতে হবে মঞ্চে। তখন এটা বুঝিনি, এটা একটু এটা একটু ভেঙে তখন বলো। বুঝিনি হ্যাঁ। মঞ্চে কে উঠছে, জিৎ উঠছে, হুম। জিৎ 70টা রিহার্সাল দিয়েছে, 80 বার একই ডায়লগ বলে ফেলেছে, 10 বার লাইভ রিহার্সাল করে ফেলেছে, রিডিং ফিডিং প্রচুর করেছে। জিতের তো কনফিডেন্স আছে, ওরও হুম। কনফিডেন্সও জিত হারবে না। এবার তাহলে কে না তাহলে মঞ্চে ঢুকছে, কে মঞ্চে ঢুকছে, জিৎ ঢুকছে না চরিত্র ঢুকছে? ইন্টারেস্টিং। কারণ চরিত্রটা তো অতটা কনফিডেন্ট নাও হতে পারে। যদি হয় ওর চরিত্রের কনফিডেন্স তো জিতের কনফিডেন্স নয়। ঠিক। এটা অদ্ভুত, এবং এই কথাটা মানে বারবার বারবার আমি বিভিন্ন এক এক রকম কাজ দেখি। আর যেমন ডিটেকটিভ চারুলতা, জয়দীপ, ব্যানার্জি। জয়দীপ দার কাজ, এখানে অনুজয় কি অসম্ভব পাঠ করেছে। বিজয় চট্টোপাধ্যায়ের দুর্ধর্ষ। আমি অনুজয়ের যা যা কাজ দেখেছি, ওর সাথে আমি অভিনয়ও করেছি নাটকে, এটা চারুলতা, ওর চরিত্রটার নাম আমার মনে নেই, একজন পুলিশের চরিত্রে হুম। অসম্ভব অসম্ভব একটা পাঠ করেছে, অসম্ভব পাঠ করেছে। মানে একটা লোক যে পেট্রিয়ার্কাল, যে মেয়েদেরকে খাটো চোখে দেখে, হুম। যে ওর থেকে ঊর্ধ্বতন একজন মেয়ে সেটা মেনে নিতে পারে না, আবার পদে পদে ভুল করে, ভুলটাকে অ্যাকসেপ্ট করে, কখনো কখনো করে না, ভুলগুলো খানিকটা কমেডিক রিলিফ হয়ে যদি আমরা উঠছে। এরকম একটা কোট আনকোট বলি সেরকম হয়ে যায়, কিন্তু কখনো ওর যে চরিত্রটার বিলিফ সিস্টেমটা আমার কাছে কখনো খেলো মনে হয় না। চরিত্রটাকে মাংস মনে হয় আমার, রক্ত আছে মনে হয়,
এবং সেটা অ্যাচিভ, আমাদের বাংলায় এটা অ্যাচিভ করা ইজ নেক্সট টু ইম্পসিবল লেভেল। কারণ আমাদের এখানে যে কঠিন অবস্থার মধ্যে শুটিং করতে হয়, মানে প্রত্যেকটা মানে ডিপার্টমেন্টে লিখতে হয়, যাদের যাদের ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট, ক্যামেরা ডিপার্টমেন্ট, টেকনিশিয়ান ডিপার্টমেন্ট, পোস্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট, ওখানে তার প্রত্যেকদের এত কম সময়, এত বেসিক প্রিভিলেজেস এর যে অভাব, বেসিক প্যাম্পারিং এর অভাব, সেইখানে এই রক্ত মাংস তৈরি করা এত ভয়ানক কঠিন। যেমন তুমি দুর্বারের কথা বললে, তালমাতে দুর্বার এবং অনুজয়ের ইট ভাটার কথোপকথন, দৃশ্যটা। ওটা নিয়ে আমি বলেছিলাম যে তার দ্যাট ওয়াজ ম্যাজিক। আরেকটা আছে দুর্বারের, দুর্বার হয়তো বউয়ের জন্য কিছু একটা কিনতে যায়, হুম, এবং এটা ওই ভালো না? পোশাকের দোকানে একটা একটা আহা, মানে কমলেশ্বর, আমি তালমায় কমলেশ্বরকে আমি ওই রিস্ট্রিন, যখন দেবদত্ত গিয়ে বলছে আমি হেরে গেছি, ঠিক আছে বাবা, ঠিক আছে যাও পড়ে যা। কোয়েন্টিসেন্সিয়াল বাঙালি বাবা, বাঙালি মধ্যবিত্ত বাবা, সে পারছে না বলতে, সে পারছে না বলতে, সে বসের কাছে মানে গালাগালি খেয়েছে, সে কাজটা ঠিক করেছে, তবুও বস গালাগালি দিয়েছে, কারণ তার বসের কাছে তাকে ঠিক ভালো হতে হবে বলে। হুম, বাড়িতে যে চিৎকার চেঁচামেচি করছে, সে বলতে পারছে না যে আমার মনটা খারাপ। সে দেখতে পাচ্ছে তার সন্তানের সাথে তার দূরত্ব তৈরি হচ্ছে দিনকে দিন। বুদ্ধদা, বুদ্ধদেব তালমায়, বাবু। হুম। আহ, অদ্ভুত, কি অদ্ভুত। এবং চারুলতায় অনুজয়ের কাজ, আমি যেমন মানে আমাদের এখানে প্রতীক দত্ত ছোট লোকে, আচ্ছা, তিনি অভিনয়ও করেছিলেন বাদামি হায়নার কবলে, টেরিফিক লেগেছিল আমার। বা ইন্দুবালা ভাতের হোটেলে যে ইন্দুর বব হয়, হুম, ওরকম একটা হাই পিচ ওভার এনার্জির ক্যারেক্টার, তার রক্ত মাংস, এবং এটা এখানে অ্যাচিভ করা ইজ ভেরি ভেরি টাফ, ভেরি টাফ। আমাদের আমাদের যে স্ট্রাকচারে আমরা কাজ করি, সেখানে যারা এটা করতে পারেন, তোমার মনে হয় না মানে আমাদের এখানে প্রতিভার তো অভাব নেই, এবং যারা আসছেন তারা মোটামুটি এই শৈলীটা তাদের করায়ত্ত কম বেশি। এবার তাদের যদি আরেকটু বেটার পরিবেশ দেওয়া যেত, একটু স্বাস্থ্যকর পরিবেশ দেওয়া যেত, এটুকু কি তারা ডিজার্ভ করেন না মানে? তাহলে যদি নাও হতে পারতো। আচ্ছা, এই এই চাপটার জন্যই হয়তো। চাপটার জন্য হচ্ছে আমি বলছি না, আমি বলছি আচ্ছা, আমার কাছে স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা। আমি বললাম যে আমি যখন বলছিলাম, তুমি যখন বললে যে চরিত্রের কি শৈলী, কি কি প্রসেস, আমি নিজের মতন করে বারবার পড়বো, ফ্লোরে গিয়ে সব ভুলতে হবে। আচ্ছা। স্পেস উইল গাইড। ইরফানেরই একটা বিরাট কথা আছে, সে ইরফান বলছেন যে আমরা সবাই যখন অভিনয় করছি, ইট ইজ দিস, হুম, হুম, দেখো আমি ভেবেছি, আমি বললাম, এই যে কমাটা দিলাম, এই দেখো আমি ডয় শূন্য র লাগালাম, হুম, এই দেখো ফিস আমি ফিস। কমিয়ে দিলাম, এই দেখো বাড়িয়ে দিলাম, এই দেখো চোখে ইন্টেন্সিটি, এই চোয়ালে চলে এলো, এইসব হলো। ইরফান বলছে acting is this, you allowing the whole space to get inside you, they will, মানে you are allowing yourself to be a part of them। মানে ধরো এইখানেই আমরা যদি দুটো মাইক নিয়ে, সামনে দুটো মাইক রেখে পেছনে একটা ফ্লেক্স রাখতাম, স্টুডিও সেট আপ। করে কেমন আছেন আপনারা বন্ধুরা, আমরা চলে এসেছি, তখন আমাদের এই যে আওয়াজটা আসছে, এই যে আওয়াজগুলো এই আসছে, মেঘটা দেখতে পাচ্ছি এই আমরা। এই আওয়াজগুলো আমাদের মনে হয়, এই যে আমাদের সৌন্দর্য, আমাদের এস্থেটিক তাকে আঘাত করছে। আমার এস্থেটিক নিয়ে আমি আমার বাড়িতে থাকি, হুম। আমি এই স্পেসটা এখানে এসেছি। তো কিন্তু এটা এটা আমি একটা খুব বালখিল্যের মতো প্রশ্ন হুম করছি। সেটা হচ্ছে যে নাটকে তো আমাকে এই ঘেরাটোপের মধ্যেই বিশ্বাস করতে হবে যে হুম এখানে একটা জঙ্গল আছে, সেখান থেকে পাখি ডাকছে, সেটাও তো ঝিঝি স্পেস, ডাকছে। সেটাও তো স্পেস, সেটাও তো তৈরি করা হয়েছে, সেটাও তো তৈরি করা হয়েছে। হুম কিন্তু এখানে যেমন আমি চোখের সামনে ধরো দেখতে হুম পাচ্ছি, আমার হুম সামনে একটা ক্যামেরা বসালে, হুম ইফ আই লুক বিয়ন্ড দ্য ক্যামেরা আই ক্যান সি দ্য হুম জঙ্গল। হুম আর তুমি থিয়েটার কাছে, তুমি তো লাইসেন্স নিয়ে কাজ করতে আসছো,
লাইসেন্স নিয়ে আমি কাজ তো করতে বোকা বোকা আসতো। প্রশ্ন না করলাম। না, বোকা বোকা পৃথিবীতে মানে আমাদের এডুকেশন সিস্টেমে পড়া হয়েছে প্রশ্ন করো না, হ্যাঁ, তাতে আমরা সবাই বোকা হয়ে গেছি। তাই আমার মনে হয় প্রশ্ন করা বোকা। প্রশ্ন না করলে মানে সব মানে যেমন আমার অসম্ভব ভাবে মনে হয়, এবং যাদের কাজ দেখে আমি ইন্সপায়ার্ড হই, মানে কাজ বলতে আমি শুধু অভিনয় বলছি না, আমি মেসিকে দেখে ইন্সপায়ার্ড হই, আমি দ্রগবাকে দেখে ইন্সপায়ার্ড হই। একটা লোক আফ্রিকা। 11 নম্বর জার্সি পরে একটা সিভিল ওয়ার আটকেছে, 11 নম্বর জার্সি পরে একটা সিভিল ওয়ার আটকেছে। একটা লোক কয়েক কোটি মানুষের তাড়না, আনন্দ, দুঃখের কারণ। মেসিকে তো কিছু বলতে হচ্ছে না। এই যে আজকে লামিন ইয়ামাল, কি বলতে হচ্ছে ওকে? আর 17 বছরের ছেলে কটা শব্দ জানে ও? একজন কবি ছিলেন, খুব সম্ভবত ইরানের কবি, ওনার একটা মানে লাইন ছিল যে আহ, পুরোপুরি আমি বলতে পারবো না, আমি আমি ইংরেজিতে পড়েছিলাম। মাহমুদ দারবিশ কি? না, দারবেশ না, নাম মনে পড়ছে না ওনার। ওনার বক্তব্য ছিল যে আমি আমার প্রিয়কে যে যে শব্দ বলতে চেয়েছি তা একটা সুটকেসে পুরে পালিয়ে গেলাম। শব্দ একটা প্রতিবন্ধকতা তৈরি করে আমার মনে হচ্ছে। শব্দ অ্যাগনেস ওয়ার্দারই একটা ছবিতে বোধহয় লেখা আছে যে আই টক টু ইন সাইলেন্স, ইউ আর সার্চিং ফর ওয়ার্ডস। এই যে আমরা পজড, এইটাই মানে আমার মনে হয় প্রশ্নের এই ক্ষমতাটা আছে। এটাও সেটা চমৎকার। যে ওর দায় নেই, ও কিন্তু প্রশ্ন করছে এটা, যে এইখানে এটা করলে কিছু কি হবে, কিছু কি হবে। ও আর একটু দুপা গিয়ে আবার মানে দুটো আওয়াজ করবে। এবং ও খুব কনসিয়াসলি করে, নয় মানে নয় তো, ইচ্ছে হয়ে কারণ করে। ওকে তো বলা হয়নি প্রশ্ন করা ভুল। ঠিক। এবার আমাদের ছোটবেলা থেকে কি করা হয়েছে? এই হাঁকছো কেন, এই এখন হাঁকছো কেন, এই ঘুমোতে যাও, এই হ্যালো বলো, এই বাবা বলে ডাকো, এই মা বলে ডাকো, কিদো না, হিসো না, করতে 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 আমরা হাঁপিয়ে গিয়েছি, নিজের সিদ্ধান্তই নিতে পারি না তো। হুম। এবার আমরা তখন এক্সপেক্ট করি একজন অভিনেতা যাই পাঠ করবে হেভি পাঠ করবে, একজন কবি যাই লিখবে হেভি লিখবে, একজন নাট্য নির্দেশক যা বানাবে সেটাই উড়িয়ে দেবে, একজন ডিরেক্টর যা বানাবে সেটাই মাস্টার ক্লাস হবে। সে তো মানে সমাজ বহির্ভূত জীব নয়। হুম। ঋত্বিক ঘটক ওগুলো তো এক্সেপশনস হয়ে যায়, এক্সেপশনস দিয়ে কি করে কিছু হবে? সেখানেও একটা ব্যাপার আছে, ধরো ঋত্বিক ঘটকের ক্ষেত্রে এটা অনেকেই বলেন ঋত্বিক ঘটক বা তারকমস্কি এরা তো খারাপ ছবি করেনি, কিন্তু মানে এরা কটা ছবি করেছেন এবং খুব বেছে এরা কাজ করেছেন, আটটা কার সাত জন্য? আটটা ছবি করেছেন। তারান্তিনো তারান্তিনো আমার মানে আমাদের ধারে কাছের মধ্যে। 30 বছরের মধ্যে নটা ছবি, নটা ব্যাস ওই, দশটা ছবি ব্যাস করেছেন এই লাস্ট বোধহয়। ছবি রেডি হচ্ছে, বন্ধ, তারপর উনি বলেন আর করবো আর না। করবো নি। হুম। এবার এইখানে যেটা আমার মনে হয়েছে, এখানে খুব অসম্ভব রকম ভাবে না আমার লাইফস্টাইল এবং আমার জীবনবোধ, আমার রাজনৈতিক চেতনা চলে আসে। হুম। আমার 10টা ছবিতে, আমি ধরে নিচ্ছি 10টা ছবিতে আমি 1 কোটি টাকা কামাবো, হুম। আমার সারাটা জীবন চলে যাবে 1 কোটি টাকা, বেশি লাভ নেই। ব্যাস, আমার আর তাড়না নেই। এবারে ধরো, এই যে তুমি বলছিলে যে একজন ডিরেক্টর তার প্রত্যেকটা ছবি, সেটা আচ্ছা মুছে দাও। বলো গো। হ্যাঁ ঠিক আছে। একজন ডিরেক্টর তার প্রত্যেকটা ছবি মাস্টারপিস হবে না। হুম। হতেও পারে। হতেও পারে, নাও হতে পারে, হুম। শিল্পের ইতিহাস তাই বলছে। বা একজন অভিনেতার প্রত্যেক কটা দিন আহ, তিনি একদম ফাটিয়ে দেবেন না, হতে পারে একটা দিন হয়তো ডাউন গেল। দুটো প্রশ্ন, মানে একটাই প্রশ্নের দুটো মুখ রয়েছে। তোমার ক্ষেত্রে এরকম হয়েছে কখন যে তোমার একটা দিন করে কিচ্ছু হলো না? ম্যাক্সিমাম আর হাউ ডু ইউ কোপ উইথ দিস? হচ্ছে আমি প্রচন্ড প্রচন্ড রকমের সেলফ ক্রিটিসিজম করি, প্রচন্ড রকমের। মানে সেলফ ক্রিটিসিজম বলতে নট হ্যাপেনিং, নট। নট হ্যাপেনিং, এবারে অ্যাকসেপ্টও করি যে হচ্ছে না, মানে দিস ইজ নট দ্য ডে,
নট দ্য ডে আমাদের প্রত্যেকের কিছু স্টক থাকে, মানে যেমন সচিন সচিন শিল্পী। আমার আমি যত শব্দ খরচ করবো তত ছোট হয়ে যাবে সচিন। এবার ফ্রুট সেঞ্চুরি তো করেনি, তবুও তো গ্রেটেস্ট। এমন এমন প্রচুর সেঞ্চুরি নিশ্চয়ই ওনার রয়েছে, এই দিনগুলো হি ওয়াজ নট ইন দ্য জোন। সেই যেটা হয়ে যায় করতে 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 তোমার বডি রিফ্লেক্স তৈরি হয়, তোমার একটা একটা স্টক তৈরি হয়ে যায়, তোমার একটা স্কিল সেট, ক্রাফট তৈরি হয়। এইটা কেউ মানে বেসিক্যালি তুমি যত সময় এগোচ্ছে তুমি তত না তোমার অস্ত্রাগারে মাল পুড়ছে। ডেনজিল ওয়াশিংটনের একটা হেভি কথা আছে, 3টে ভাগে ভাঙছেন জীবনকে, অভিনেতার জীবনকে: লার্ন, আর্ন, রিটার্ন। ইন্টারেস্টিং। প্রথম 20 বছর ইউ লার্ন, জীবনের প্রথম 20 বছর না, অভিনেতার অভিনয় জীবনের প্রথম 20 বছর ইউ লার্ন। নেক্সট 20 years ইউ আর্ন। মানে একদম সেটা মেটেরিয়ালিস্টিক সেন্সেই বলি, একদম পয়সা ইউ কামানো। আর্ন, দেন ইউ রিটার্ন। এইবার এই যে আর্নের সময় তোমার তোমার কি তোমার তুমি কি খুন মানে তুমি কি গলা টিপে রেখে দেবে তোমার এক্সপ্লোরার সত্তাটাকে? তা তো নয়, স্টক ইউজ করবে। সেদিন তোমার হচ্ছে না, ভাল লাগছে না, ধরো আমি যখন বললাম যে আমার ফ্রোজেন নেক হয়েছে, চরিত্রটার সেদিন ফ্রোজেন নেক, আমার মন খারাপ চলছে, আমার ধরো আমার অসম্ভব মন খারাপ, আমি বহুদিন হয়েছে আমার অসম্ভব মন খারাপ, কিন্তু সিন সেদিন হচ্ছে আমার প্রেমিকার সাথে প্রথমবার দেখা হয়েছে। এই দুটো কন্ট্রাস্টিং ইমোশন। এবং প্রেমিকা মানে প্রথমবার আমাদের জেনারেশনে এখনকার মানে যারা আহ যাদের জন্ম হলো বড় স্মার্টফোনে, তাদেরটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যারা বোতাম ফোন, বাবার পুরনো বোতাম ফোন, তারপর আরেকটু কম্পিউটার, এইগুলো দেখেছি, প্রথম এইটা একটা বিরাট। তার যে মেয়েটিকে পছন্দ বা যেই ছেলেটিকে পছন্দ বা যেই, আবারও ছেলে মেয়েটা আমার আমার রাজনৈতিক, আমার এখন ওরিয়েন্টেশন ঠিক নয়, আমার ভুল এটা, আমার যেই জেন্ডার ওরিয়েন্টেশনের মানুষকে পছন্দ তার সাথে এই টাচটায় যে বুক ধড়ফড়ানি, তারপরে এটা কমেও যায়, কিন্তু ওটা তো রয়ে যায়, ওটা তো আমার স্টোরেজ। সেই স্টোরেজটাকে একটু সময়ের সাথে সাথে আমি ব্যবহার করতে শিখি, মানে আমার সঞ্চিত যে পুঁজিটা রয়েছে। ওই অস্ত্রাগার তৈরি হচ্ছে, অস্ত্রাগার তৈরি হচ্ছে, এবার একদিন যেটা হবে অস্ত্রাগারকে আমি মুক্তও করে দেবো। মানে এখন এই যে আমরা এখানে কথা বলছি, আমাদের আশেপাশে কয়েকজন রয়েছে, সেখান থেকেও কি স্টোরেজ? অবশ্যই সবকিছু সবকিছু সবকিছুই। একজন অভিনেতাকে সারাক্ষণ তার চারপাশটা দেখতে হবে, শিল্পী, মানে যে মানুষ হিসেবেই আমরা দেখি সবসময়, কিন্তু দেখি কি আদৌ? হ্যাঁ মানে দেখি, আমাদের দেখাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, ওটাই জানছিলাম। একটা বৃহত্তর চক্রান্ত আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে, চারিপাশটা দেখো না। মানে আমরা মোবাইলে দেখি পুরোটা। মানে ধরো এটা আমি একটা লিখেছিলাম কোথাও একটা, মনে নেই, যে শাহরুখ খানের জন্মদিনে 10,000 লোক হলো, গাজায় বোমা পড়লো, আমার প্রাক্তন প্রেমিকা বিয়ে করলো, আমার প্রাক্তন প্রফেসর চলে গেলেন, প্রত্যেকটা একটা করে এই করছি একটা করে আসছে, এই করছি একটা করে আসছে, সিরিয়ায় যুদ্ধ লাগলো, একটাই লাভ, একটা অ্যাংরি, একটা ওয়াও। আমাকে সময় তো দেবো না, কি দেখবে তুমি? এবং দেখবার জন্য যেটা চাই সেটা ধৈর্য। এই দেখা নিয়ে কথা হতে হতে ঋত্বিক দা, আমি মানে আমি অবসেসড ঋত্বিক চক্রবর্তী, আমি বহু মানুষকে নিয়ে অবসেসড ঋত্বিক ফ্যান চক্রবর্তী। বয়জম ভালো জিনিস নয়, কিন্তু আই এম আ ফ্যান বয়। fanboy মানে এই শব্দটা জানি না, আমি মানে আমি আমি কৃতজ্ঞ যে ঠিক আছে ভাই, আমি আমি লাইভ মেসিকে দেখেছি, যুব ভারতীতে মেসি খেলছিল প্যারাগুয়ের এগেনস্টে, আমি দেখেছি। ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা না 2011, প্যারাগুয়ে? ভেনেজুয়েলা না প্যারাগুয়ে? যতদূর মনে পড়ছে ভেনেজুয়েলা। লাইভ দেখেছি, আমি ফিল ফোডেনকে লাইভ দেখেছি। 17। হ্যাঁ, আমি সেরকম ঋত্বিক চক্রবর্তীকে আমি দেখছি, আমি অভিনয় করেছি ঋত্বিক চক্রবর্তীর সাথে, আমি চন্দন রায় সান্যালের সাথে পাঠ করছি,
অভিষেক ব্যানার্জির সাথে পাঠ করেছি, এগুলো মানে ওই ফ্যান বয়িজম বা এইসব জানি এগুলো আমার মানে আমি কৃতজ্ঞ, গর্বিত আমি নই, কারণ আমি তো কিছু করিনি, যা করার মোরা করেছি। আমি মানে কৃতজ্ঞ। ঋত্বিক চক্রবর্তী একটা ছবি করেছিলেন অতনু ঘোষের সাথে। বিনি আহ, সুতোয়। বিনি সুতোয় কি জয়া আহসান ছিলেন? হুম। তো দুজনের যেরকম হয়, দুজনের পুরো মানে বাড়ি থেকে বেরিয়ে অন্য ক্যারেক্টার হয়ে, মানে ঋত্বিক দাস ক্যারেক্টার ইন দ্য ফিল্ম প্লেজ আ লট অফ ক্যারেক্টার। তো হুম। এরকম একটা ক্যারেক্টার প্লে করতে গিয়ে সেই ক্যারেক্টার মানে ঋত্বিক দার যে চরিত্রটি, যে মূল চরিত্র সিনেমাটা, তাকে যদি আমরা এক্স বলি, এক্স সিগারেট খায়, ঠিক আছে, এক্স প্লে করছে ওয়াই, ওয়াই তো সিগারেট খায় না। এই লেভেল অব্দি ঋত্বিক দা দেখেছিল কি, দেশলাই জ্বালালে, যারা সিগারেট খায় না দেশলাই জ্বালালে একটা হয়, প্রথম রিপালশন। প্রথম টানটা চোখে যায়। আমি রণদীপের চরিত্রে অভিনয় করছি, আচ্ছা হতে পারে হয়তো। আমি রণদীপের চরিত্রে অভিনয় করছি, রণদীপ জিতকে মিমিক করছে, সেইখানে জিত কি করে? মানে জিৎ রণদীপ হওয়ার পর জিৎ কি করছে? ফ্যাসিনেটিং। ঋত্বিক চক্রবর্তী এবং ঋত্বিক দা এটা বলছে যে, হ্যাঁ আরে এটা আমি আমি বোঝাতে পারিনি, বুঝলি তো, এটা হয়ে যাবে। বলছি, এ কি রে ভাই, এ বলছে দেখো আইফেল টাওয়ার, এই আইফেল টাওয়ার নেই। ওহো, আইফেল টাওয়ারটা ভেবেছিলাম আমি টোকিওতে পাঠাবো, বোম্বেতে পাঠিয়ে দিলাম, সরি। আমাদের ঋত্বিক দার মায়ার জঞ্জালে হাঁটা নিয়ে আমি বলেছিলাম ঋত্বিক দাকে, যে ঋত্বিক না, এক এক মানে তোমার হাঁটাটা এই পা দুটো এরকম ছড়ানো, কেয়ারলেসনেস, তোমার এই এই জায়গাগুলো টাইট রাখা, একটু ভয়ের জায়গাতে একটু এটা পুজো ছড়ানো, যখন তুমি ওই আস্তে আস্তে ড্রাগ পেডলিং এ যাচ্ছ, তাতে পয়সা আসছে, বউ কাজ করছে না, তখন এটা খুলছে। ঋত্বিক দা মানে শিশুর মতন, তুই বুঝতে পেরেছিস, তুই বুঝতে পেরেছিস, আচ্ছা আরে তুমি ঋত্বিক চক্রবর্তী, তুমি আমার সঙ্গে এটা কি করছো? ঋত্বিক চক্রবর্তী, ইরফান খান, এরা পার্ট অফ নেচার হয়ে গেছে, দে আর সো বিগ, দে আর ইমার্সড হয়ে গেছে। পার্ট অফ নেচার ছাড়া এটা আমি মানে ঋত্বিকদা বছরে যে যে পরিমাণ কাজ করে, সেইখানে অন্তত ৮০-৮৫% কাজে যে পরিমাণ সেন্স অফ ট্রুথ, সেন্স অফ বিলিভেবিলিটি এবং সেন্স অফ ডিসবিলিফটা তৈরি করতে পারে, সেটা একজন মানুষের পক্ষে খুব কঠিন করা, এবং যে প্রেশারের মধ্যে কাজ করতে হয় আমাদের, এটা মানে একটু প্রসঙ্গান্তরে যাই। তুমি ধরো ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমি বগলা মামায় কাজ করেছো, ইন্দ্রনীল রায়চৌধুরীর মতো পরিচালকের সঙ্গে তুমি ছোট লোক সিরিজে অভিনয় করেছো। আবার উৎসবদার মতো মানুষ, উৎসব রায়, যিনি একাডেমিক্স থেকে এসেছেন ছবি বানানোর ক্ষেত্রে, তার সঙ্গে একটা ছোট ছবি করেছো, আর আইড ইন দ্য রেইন। এবং এত রকম জোঁর, মানে আমি যদি দেখি রাজা রানী রোমিও একটা জোঁর, বিজয়া আরেকটা জোঁর, ছোট লোক আরেকটা জোঁর, আহ, বগলা মামা আরেকটা জোঁর, এই প্রত্যেকটা আলাদা আলাদা আলাদা। তো আমি আবারও দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে ধরো ধ্রুব বন্দ্যোপাধ্যায় বা ইন্দ্রনীল রায়চৌধুরী, আহ, এরা এরা তো দীর্ঘদিন ধরে ছবি করছেন এবং অভিজ্ঞ এতজন মানুষ। বা উৎসবটা সম্পূর্ণ একটা অন্য ফিল্ড থেকে এসছে ছবি বানানোর ক্ষেত্রে। কোথাও গিয়ে কি দুটো অভিজ্ঞতা খুব আলাদা? মানে আমি ভ্যালু জাজমেন্টের হুম ক্ষেত্রে বলছি না, যে একজন প্রপার হুম প্রপার টপার হুম শব্দে আমি বিশ্বাস করি না, একজন ফিল্ম বানান এতদিন ধরে, আরেকজন এই ফিল্ড থেকে এসছেন। কিন্তু কোথাও গিয়ে কি ভিশনের কিছু তারতম্য পেয়েছো বা অভিজ্ঞতাটা আলাদা হয়েছে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এই যে এত রকমের জোরে অভিনয় করেছো, তুমি যে বললে যে আমি খুব ইম্পালসিভ ভাবে জলে ঝাঁপ দিয়ে দিই, কোথাও গিয়ে কোনো জোরের কোনো চরিত্রে, এত রকমের চরিত্র যেগুলো করেছো, এই ঝাঁপ দেওয়াটা একটু কঠিন বা চ্যালেঞ্জিং মনে হয়েছে? প্রথমটা হচ্ছে, হ্যাঁ, এনাদের ল্যাঙ্গুয়েজের অবশ্যই পার্থক্য রয়েছে, কারণ এনাদের জীবন
মানে উৎসবটা বড় হয়েছে হচ্ছে উত্তরবঙ্গে, হুম কোচবিহার থেকেও বেশ খানিকটা দূরে একটা গ্রামে। হুম সেখান থেকে একাডেমিক্সে লেগে থেকে থেকে একাডেমিশিয়ান হিসেবে নিউ ইয়র্কে গিয়ে পড়িয়ে এসছে। নিউ হুম ইয়র্কের একটা ইউনিভার্সিটিতে গিয়ে পড়িয়ে এসছে। হুম কবিতা যাদবপুরে পড়েছে, যাদবপুর হুম ইউনিভার্সিটিতে বোধ হয় ইংরেজি পড়েছে। তারপরে এফটিআইআই করে বোম্বেতে না থেকে কলকাতায় এসছে। এবং ধ্রুবদা একসময় নিয়মিত থিয়েটার করেছে স্বপ্ন সন্ধানীতে, হুম কলকাতার মানুষ। সেখান থেকে সে বম্বে গেছে, গিয়ে দীর্ঘদিন বম্বেতে আহ, বহু স্বনামধন্য ডিরেক্টরকে অ্যাসিস্ট করেছে নিজে। তারপরে ওখানে প্রতিষ্ঠিত ফিল্ম মেকার হয়ে তারপরে বাংলা ভাষায় কাজ করতে চায় বলে ফিরে এসে এবং সেখানে কাজ করছে। এবং এইগুলো বলবার কারণ হচ্ছে তিনজন কিন্তু তিন রকম ভাবে চয়েসেস নিয়েছেন না, তাদের আরো জীবন। অনেকে আছেন, আমি হ্যাঁ হ্যাঁ, তিনজনের এই কথা তিন, হ্যাঁ, বললাম। হুম অনেক রকম ভাবে চয়েসেস নিয়েছেন। তো যাদের চয়েসেস গুলো এরকম, তাদের তিন চয়েসেস গুলো আলাদা। তাদের ল্যাঙ্গুয়েজ, তারা কেন এই ছবি, তাদের ছবি বানাতে চাইছেন তার কার্যকারণ আলাদা। হুম মানুষগুলো আলাদা, তাদের দর্শন আলাদা, লেন্সিং আলাদা। হুম ফলত এক্সপিরিয়েন্স তো আলাদা বটেই। মজাটা যেটা আমার লাগে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল জায়গা থেকে ফিল্ম নিয়ে সেই তো ভাই 10টা লেন্স, হুম আমি বোধা ভাবে যদি হ্যাঁ বলি, হ্যাঁ, সেই তো 7টা 8টা শট। হুম বর্ণ পরিচয় এটাই, তুমি যেখান থেকেই আসো তোমার বর্ণ পরিচয় এটা। এবার তুমি তোমার অক্ষর, মানে তুমি তোমার অক্ষর বানিয়ে শব্দ বানিয়ে বাক্য তৈরি করো। এইটা আমার খুব মজার লেগেছে, মানে খুবই মজার, খুবই মজার। মানে সেইটা, মানে যেমন আমি বিশ্বাস করি ভুল করাতে প্রচন্ড, আমি বিশ্বাস করি ভুল না করলে হবে না। না মানে সুজিত সরকার পিকু নিয়ে বলছিলেন যে অমিতাভ বচ্চন ওয়ান টেকে নিয়ে প্রচুর রিহার্সাল করো, একটা টেক দেবো। তার কারণ ওটা বলেছিলেন যে ঋষিকেশ মুখার্জি হুমকি দিয়ে হ্যাঁ রেখেছিলেন হ্যাঁ, যে ফিল্ম যত খুশি রিহার্সাল করো, ফিল্ম নষ্ট হলে ওনাদের পয়সা নেই। সময়ের অধিকাংশ অভিনেতাই তাই, ডিলের যা দাম ছিল কি করা হবে। আর ইরফান ক্ষেত্রে হচ্ছে আরে 3-4টে শট মানে সবে তো গা গরম হচ্ছে। এবং একদমই এটাই বলেছিল, মর্মাপ হচ্ছে, এটাই সুজিত সরকার বলেছিলেন। এই দুটো মানুষের যখন মেলবন্ধন হচ্ছে, এটা তো স্পেকটাকেল একটা, হুম হুম, ফর দ্য ডিরেক্টর, ফর দ্য হোল ইউনিট, অ্যান্ড ফর অমিতাভ বচ্চন অ্যান্ড ফর ইরফান খান। ইরফান। সেরকমই একটা অদ্ভুত মানে মেলবন্ধনের সেট আপ। এবং আহ, প্রত্যেকে প্রত্যেকের মতন করে আমাকে অ্যাপ্রিসিয়েট করা শিখিয়েছেন। মানে অন্যকে অ্যাপ্রিসিয়েট করা তো বটেই, নিজেকে অ্যাপ্রিসিয়েট করা তাদের মতন করে। এবং যেটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা সেট থেকে আমি কোথাও না কোথাও পেয়েছি। এবং ফর্চুনেটলি আমি খুবই অদ্ভুত অদ্ভুত চরিত্র পেয়ে এসেছি, হুম। যেগুলোর সাথে মানে লুক ওয়াইজ একটার সাথে পরেরটার খুব মিল নেই। এবং ব্যক্তি তোমার সঙ্গেও তার খুব আলাদা। মানে এটা মানে হয়তো মানে আমি তুমি যেটা বলছিলাম যে আমি তো এই চরিত্রায়ন করতে হবে এরকম কখনোই মানে কখনোই ভেবে যাই, কখনোই না। রাজা রানী রোমিও, বিজয়াতে ইট ওয়াজ গিভেন, মানে ইট ওয়াজ এ নিডেড ডিরেকশন, যে আমাকে এই পথ নির্দেশিকাটা দেওয়া ছিল যে চরিত্রটা এইদিকে যাবেই, হুম তার চারিত্রিক বৈশিষ্ট্য এটাই। হুম অন্যগুলোতে তো এরকম কিছু দেওয়া ছিল না অধিকাংশ ক্ষেত্রে। কৃষাণুতে দেওয়া ছিল যে চরিত্রটি এরকম সেরকম। মানে আমি বলছি ধরো আমি ছোট লোক, বগলা মামা, উম 19শে এপ্রিল, প্রত্যেকটা চরিত্র মধ্যবিত্তের কথা বলছে। একটা পূর্ণ মফস্বলীয় মধ্যবিত্তের কথা যেটা আমরা ফেলে এসেছি। আর অন্য দুটো কাজ একদম আমাদের বর্তমান সময়ের মধ্যবিত্তের কথা বলছে। কিন্তু সেখানে আমি কখনোই ও বাবা একটা কাজ তো ওরকম হয়ে গিয়েছে আরেকটা তাহলে এরকম করবো না। যদি হয় script করে নেবে তার মতন করে, ডিরেক্টর বলে দেবেন। আমার কাজ প্রচুর প্রচুর রকম ভাবে স্ক্রিপ্টটা শুধু পড়ে যাওয়া। সমস্যা হয়েছিল তোমার আহ একটা হচ্ছে কৃষাণুর ক্ষেত্রে একদম কলকাতার প্রান্তিক মানুষদের প্রতিনিধিত্ব করছিল একটি চরিত্র। মানে
অর্থনৈতিকভাবে প্রান্তিক একটি হুম। মানুষ, যারা ফুটবল খেলে, হ্যাঁ। বস্তিতে থাকে, যাদের আওয়াজ, যে বেসিক গলার স্বরটা একটু উপরের দিকে, যাদের চেষ্টা চরিত্র সবটাই একটু লাউডার, সেইটা যেন আমার এক্সিবিশন না হয়। হুম। ওইটাই যেমন আমায় সাহায্য করেছিল হচ্ছে আমার কলোনির বড় হওয়া। তো আমি যেখানে এখন থাকি, আমার পাড়ায় আমরা যতদিন অবধি আমাদের ব্যাচটা সরস্বতী পুজোর দায়িত্বে ছিল, ক্লাবে সরস্বতী পুজোর আমাদের সেক্রেটারি ছিল বাপ্পা। বাপ্পা হচ্ছে তখন ভ্যান চালাতো, আচ্ছা। দুরন্ত ফুটবল খেলে ভ্যান চালাতো, এখন 407 চালায়। এবার বাপ্পা হচ্ছে আমার পথপ্রদর্শক। এইটা আমার প্রিভিলেজ যে আমি একটা এলিট স্কুলে বড়ও হয়েছি, আবার কলোনিতেও বড় হয়েছি। আমার এটা প্রিভিলেজ যে আমি আহ, বাড়িতে আমাকে রবীন্দ্রনাথের গান শোনানো হয়েছে, ছেলেবেলা পড়ানো হয়েছে, অন্নদাশঙ্কর রায় পড়ানো হয়েছে, আর লীলা মজুমদার পড়ানো হয়েছে, রাজশেখর বসু পড়ানো হয়েছে, আর কালী পুজোর ভাসানেও নাচতে দেওয়া হয়েছে। এবং মানে এইটা অ্যালাউ করতেন না? হ্যাঁ, এবং মানে এইটা না করলে হবে না। এবং যেটা আমিও খুব তাড়াতাড়ি বুঝেও গিয়েছিলাম যে ভাই এটা তো আমি করবো না। তারপরে সেই প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের যে সমস্যা হয় বাবা মায়ের সাথে সন্তানদের, সেই সমস্যা, এবং আমাদের আমাদের পুরনো বাড়ির সামনে একটা বেল্লাই পুকুর ছিল, সেই পুকুর ঘিরে আমাদের সারাটা জীবন কেটে যেত। এবং তো এই যে এত মানুষের সাথে মিশতে এই মানুষগুলো দিয়েছেন, এবং তারা আহ সম্পৃক্ত হতে দিয়েছেন আমাকে তাদের সাথে, নিবিড় যোগাযোগ তৈরি করতে দিয়েছেন, ওইটুকু সম্বলেই চলে যাচ্ছি। মানে আমার, মানে তখন আমি যখন কৃষ্ণ করছি তখনও মানে বলছি যে যে এই যে শো পার্সন শিপ, হুম। সেইটা তো তখনও ছিল, তখন ধ্যান ধারণা। শব্দ চয়নটা ভালো লাগলো, হ্যাঁ, রোম্যান্টিক বললে। অনেকক্ষণ ধরে আমি দেখছি যে আমি বারংবার ছেলে মেয়ের প্রতি ভালো লাগা, আমি এটা বলে যাচ্ছি, এটা তখন আমি বললাম যে এটা তো আমার আমার ভুল, আমার বড় হওয়ার, এবং আমি যেখানে বলছি না অস্বীকার করতে পারবো, নইলে তো স্পেসে ঢুকতে পারবো না। এবং সেই অস্বীকারটা তো জীবনের থেকে শুরু হবে, নইলে মানে জীবন চর্যায় না থাকলে অভিনয়ের ওই চর্চা দিনের চর্চায় দিন গিয়ে তো হবে না। বলে আমার বিশ্বাস। মানে অনেকেই রয়েছেন পারেন, পারছেন, আমি পারি না, বা হয়তো পারতেও চাই না। আহ, তো কৃষ্ণের সময় ওই যে দেখিয়ে দেবোটা ছিল, কিন্তু বাপ্পার সাথে ওই নিবিড় বন্ধুত্বের গাইডেন্সটাও ছিল। এখন বুঝি অজান্তেই আমাকে ওই প্রত্যেক বলে 6 মারতে হবে, সেটা থেকে আটকেছে। আমি আটকাইনি, বাপ্পা, জীবন আটকেছে। না বাপ্পার বন্ধুত্ব আটকে, জীবন ফিবন কেউ নেই। এই আমার বাপ্পা আমার বন্ধু, দোস্ত ইয়ার, ও আটকেছে আমার, ওর সাথে আমার যে বন্ধুত্ব ও তৈরি করতে দিয়েছিল, যে সুযোগ দিয়েছে আমাকে, এই প্রিভিলেজটা। সে ও আটকেছে আমার। যখন রাজারানী রোমিও করতে যাচ্ছি, তখন আমার সমূহতে কাজ করার অভিজ্ঞতা, সমূহ একটা হুম। কুইয়ার ফেমিনিস্ট হুম। থিয়েটার গ্রুপ, সেখানকার যারা হিড়িম্বা হিড়িম্বা করেছে। কথা করেন, হুম। তাদের সাথে কাজ করবার অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে। এবং আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমার বড় হওয়া, আমার স্কুলের বন্ধু বান্ধব, আমার কলেজ, আমার বড় হওয়ার বন্ধু বান্ধব, আমার রাজনৈতিক পরিসরের বন্ধু বান্ধব, যারা ডিফারেন্স বিটুইন এমপ্যাথি এন্ড সিম্প্যাথি শিখিয়েছে আমাকে, যারা পলিটিক্যাল কারেক্টনেস মানে আসলে যে এমপ্যাথি এটা বুঝিয়েছে, ইকুয়ালিটি নয় ইকুইটি জরুরি। বুঝিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। রাজারানী রোমিওকে যে কনস্ট্যান্টলি আমার মনে হয়েছে যে আচ্ছা, চরিত্রটি প্রান্তিক যৌনতার, তাহলে কি করব? না, প্রান্তিক যৌনতার বলে কিছু করবো না। এইটা যে আমাকে হ্যামার করিয়ে দিয়েছেন আমার চারিপাশের মানুষজনেরা, সেটাই আমার ওইটুকুই। আর ওই বলতে সম্বল। কৃতজ্ঞ আমি। আমি কৃতজ্ঞ, আমি অঞ্জন দত্তের প্রতি কৃতজ্ঞ, আমি ঋত্বিক চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞ,
আমি গৌতম হালদার, দেবশঙ্কর হালদার, দেবলীনা ত্রিপাঠী, অনিরুদ্ধ দাশগুপ্ত, আমার প্রত্যেক শিক্ষক, আমার প্রত্যেক গৌতম চৌধুরী আমার গুরু, যাকে ছাড়া আমি কিছুই হতাম না, কৌশিক চট্টোপাধ্যায়, অ্যান্ড্রু স্কট, জয়দীপ আলাওয়াত, ইরফান, প্রত্যেকের কাছে শক্তি চাটুর্যে, জীবনানন্দ দাশ, প্রেমেন্দ্র মিত্র, সুবোধ ঘোষ, লীলা মজুমদার, নমনীতা দেবসেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা, আমরা আড্ডার শেষের দিকে হুম, চলে এসেছি। আমরা প্রায় 2 ঘন্টা ধরে কথা বলেছি। রোববারের দুপুরে একটা সুন্দর স্টেশনে এসে সুন্দর ওয়েদারে। রিসেন্টলি দেখলে অ্যান্ড্রু স্কটের ভানিয়া, আর একটা কিছু সিনেমা হতে পারে, সিরিজ, নাটক, আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য সাজেস্ট করো। পাতাল লোক পড়লাম আমি, পাতাল লোক সিজন 1টা ফিল্ম কোম্পানিয়ার ওয়েবসাইট থেকে নিয়ে। স্ক্রিপ্টটা অ্যাকুরেট। আর একটা বই হচ্ছে কি বলা যায়, কোনটা বলা যায়? রিসেন্ট কোনটা পড়লে? রিসেন্ট আমি একসাথে 2-3টে বই পড়ছি। একটা হচ্ছে নর্মাল পিপল, স্যালি রুনির পড়ছি আমি। ওকে। আমি পড়ছি জীবনানন্দের কিছু, আবার জীবনানন্দের গদ্য পড়ছি। বাদল সরকার। সময় পেলেই সবাই বাদল সরকার পড়ুন, বাকি ইতিহাস পড়ুন, ত্রিংশ শতাব্দী পড়ুন এবং ইন্দ্রজিৎ পড়ুন, মানে বাদল সরকার পড়ুন। যদিও বাদল সরকারের স্ত্রী বলেছেন যে অনেক লেখায় ওনার নাম দেওয়া হয়নি, ওনাকে কৃতজ্ঞতা জানানো হয়নি, মানে টেক্সট গুলো পড়ুন, বাদল সরকার না পড়লে টেক্সট গুলো পড়ুন। এইভাবে বাকি ইতিহাস ত্রিংশ শতাব্দী আমাদের পড়তেই হবে। কি অবস্থা। টুয়ার্ডস দ্য রেভলিউশনারি থিয়েটার পড়ুন, উৎপল দত্তের। অ্যানালিসিস অফ কাস্ট পড়ুন, আম্বেদকর মাস্ট। পাওলো ফ্রেইরের পেডাগজি অফ দ্য অপ্রেসড পড়ুন, ইন্ডিয়ান মেথড অ্যাক্টিং বাই প্রসন্না পড়ুন, বাহ, যেই বইটা বললাম আপনি, ব্লুইং টকিং উইথ দ্য উইন্ড, ইরফান পড়ুন, অনুপ সিং, যেটা অনুপ সিং, পূর্ণবেন্দু দাশগুপ্তর কবিতা, দেবারতী মিত্রের কবিতা, রিসেন্টলি আমি পড়লাম হচ্ছে তোমার, যেটা আমাকে খুবই খুবই ইন্সপায়ার করেছে একটি বই, সেটা হচ্ছে হলো ফ্র্যাকচার ড্রিমস বাই কোবার্ড গান্ধী। আচ্ছা, ফ্র্যাকচার ড্রিমস, কোবার্ড গান্ধী পড়ুন। আমাদের আড্ডা তো অফ ক্যামেরা তো চলবেই, সেটা আর সবাই দেখতে পাবেন না। তো আমরা শেষ করি। তোমার কেমন লাগলো অভিজ্ঞতাটা? একটু ভালো ভালো কথাগুলো মাস্টারে বলে দাও। ভালো কথা বলতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা অদ্ভুত সেটআপের মধ্যে আমরা বসে রয়েছি বেশ অনেকক্ষণ ধরে। ও প্রশ্ন করছে এক, চলে যাচ্ছি আরেক জায়গায়, মানে খেই হারিয়ে ফেললে যা হয়, এবং খেই হারিয়ে ফেলা ভালো আড্ডার, ভালো পরিবেশের পরিচায়ক। তো কি খুবই মজার, খুবই মজার, খুবই মজার। অসংখ্য ধন্যবাদ রণদীপকে এবং সৈকতকে এবং কাকিমাকে এবং কাকুকে এবং সেদিনকে আমার সঙ্গে আসবার জন্য। তো আমরা সবাই মিলে আজকের এই আড্ডাটা দিলাম। আপনারা জানাবেন কেমন লাগলো, এবং দেখতে থাকবেন কথা প্রসঙ্গে, চোখ রাখবেন চ্যানেলে। আমাদের শীঘ্রই আসছে সিনেমা সিরিজ নিয়ে নতুন আলোচনা, নিজেদের নতুন কাজ, এবং আরো নতুন নতুন পডকাস্ট। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে।